হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আসলে সকলে ভালো আছেন। তো আমি ভালো আছি। বেসিক্যালি আমাদের এই ধানের জমির পাশে এই জমিটা কিছুদিন আগে চার্জ দিয়ে রাখছিলাম। তো প্রথমে একটা চার্জ দিয়ে রাখছিলাম, পরবর্তীতে গত 2 দিন আগে আরও 2-3টা চার্জ দিছি, মানে আরও 2টা চার্জ দিছি, মোটমাট 3টা চার্জ দিছি। 3টা চার্জ দেওয়ার পরে এখন যেটা করতেছি সেটা হচ্ছে ধানের জমিতে পানি দিলে সেই পানিগুলো এই জমিতে চলে আসে। এর জন্য আমাদের ধানের জমির পাশে যে ড্রেনটা আছে, যেখান থেকে আর কি, যে ড্রেন দিয়ে পানি দেয় এই জমিতে, সেই ড্রেনের পাশে আবার আমরা ড্রেনের মতো করে নিচ্ছি, যেন সেই ড্রেন থেকে যখন পানিটা নিচের দিকে নামবে, নামার পরে একটা ড্রেনের মতো আর কি করে দিব, সেখানে পানিটা জমে থাকে। সেই পানিটা যেন আপনার এক সাইডে পড়ে যায়। যদি এই পানিটা এক সাইডে পড়ে না যায় তাহলে কি হবে, এই জমিটা পুরোটাই আর কি ভিজা ভিজা থাকবে, ভিজা ভিজা একটা ভাব থাকবে। তো যাই হোক, ড্রেনটা আমার করা হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। এখন দেখতে হবে যে পানিটা আসলে যায় কিনা। তো এর মাঝে আমি কি করলাম, আমার কিছু সার ছিল আগে থেকে, সেই সারগুলো আর কি বনিয়ে নিচ্ছি, কারণ আগামী কালকে আমরা এখানে ঢেঁড়সের বীজ রোপণ করব। এর জন্য আর কি আগেভাগে সার আমরা বিছিয়ে নিতেছি, অল্প পরিমাণে সার দিতেছি। আর এখানে আমি এর আগে 4 বস্তার মতো গোবরের ফাঁস দিয়েছিলাম, একটা ভিডিওতে দেখাইছিলাম। মানে আমি চেষ্টা করি একটু গোবরের ফাঁসটা এমন ভাবে যে আপনাদেরকে বললাম আমি ধানের জমিতে যে ড্রেন দিয়ে পানি দেই, সেই ড্রেনের পাশে আরেকটা ড্রেন করছি। এই যে দেখেন, এই যে মেইন বড় ড্রেন, তার পাশে এই যে ছোট্ট যাই হোক ড্রেনটা করাতে আমার অনেক ড্রেন দিয়ে আর কি পানিগুলো আসতে, পানিগুলো জমে থাকবে না। এই জমে থাকলেই আর কি সমস্যা হইতো, এই জমিটাতে পুরো জমিটা আর কি ভেজা ভেজা ভাব থাকতো জমির পাশে গিয়ে। তো এর জন্য এখন আমি কি করছি, ড্রেন থেকে পানি পড়ার সাথে সাথে এই ড্রেন থেকে আবার নিচের দিকে খাদে পড়ে যাবে। এই যে দেখা যাচ্ছে একটা ডোবার মতো আছে। তো এই কাজগুলো করেছিলাম আমি গতকালকে। আর আজকে যেটা করতেছি, আজকে এই জমিতে আর কি আমি মাটিগুলো কোপাইতেছি। কোপানোর কারণ হচ্ছে ট্রাক্টর দিয়ে যে চার্জ দিছিল, এখন দেখা যাচ্ছে ট্রাক্টরের চাক্কা যেখান থেকে গেছে সেখানে আপনার মাটিটা অনেকটা শক্ত হয়ে আছে, ডেবে গেছে আর কি। সে আর কি উঁচা নিচা মাটিগুলো আমি কোপায় কোপায় সমান করে নিচ্ছি, মাটিগুলো একটু গুঁড়া গুঁড়া হচ্ছে। তার পাশাপাশি গতকালকে সার দিয়েছিলাম, সারগুলো আপনার এটার সাথে মিক্স হয়ে গেতেছে। মানে এরকমের আর কি করতেছি, কারণ এই জমিটা একদম খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমি চাইতেছি এখানে ঢেঁড়স রোপণ করার জন্য। কারণ এই যে উল্টাপাল্টাভাবে যদি আমরা রোপণ করি তাহলে দেখা যাবে ফলন ভালো আসবে না। মানে পরিশ্রম যেহেতু করব, খুব ভালোভাবেই করব, সুন্দরভাবে করব, যেন দেখতে ভালো লাগে, ফসলটাও খুব ভালো হয়। তো যাই হোক, আমরা কাজের মাঝে মাঝে আর কি আমাদের বাসা থেকে কিছু খাবার নিয়ে আসছে, মিষ্টি আর হচ্ছে পিঠা। তো এগুলো খাচ্ছি, কারণ হচ্ছে মানে প্রচুর পরিমাণে খিদা লাগছে। যারা এই কাজ করে তারাই বুঝতে পারবে যে ভাই, মাটি কোপানো কি পরিমাণ পরিশ্রম, মানে এর আগে তো কখনো করা হয় না। গ্রামে আসার পরে শখ করে এই কাজগুলো আমি করতেছি। তো যাই হোক, আজকে এই নিয়ে আমি সকাল থেকে 3বার খাইছি। সকাল চা আর রুটি খাইছি, পরবর্তীতে বাসায় গিয়ে ভাত খাইছি, আর এখন পিঠা খাইছি আর হচ্ছে মিষ্টি খাইছি। মানে প্রচুর পরিমাণে খিদা লাগছিল। তো যাই হোক, আমাদের কাজগুলো ওগুলো কমপ্লিট হয়েছে। এখন আমরা বিচিগুলো, মানে ঢেঁড়সের যে অর্থাৎ ভেন্ডির বিচিগুলো আছে সেগুলো রোপণ করতেছি। আপনার এই যে একটার পর একটা লাগাইতেছি 1 হাত পর পর, আর এক একটা সারি দিতেছি হচ্ছে আপনার 1.5 হাত পর পর। তো যাই হোক, আমি সিরিয়াল দিয়ে লাগাইতেছি, কারণ হচ্ছে যদি এগুলা বিছায় ফালাইতাম সারের মতো তাহলে আপনার কিছু জায়গায় কম কিছু জায়গায় বেশি হইতো, তাহলে একটা ঝামেলা হয়ে যেত। ঢেঁড়সের গাছগুলো অর্থাৎ ভেন্ডির গাছগুলো যখন বড় হয়ে যায় তখন এখান থেকে ঢেঁড়স অর্থাৎ ভেন্ডিগুলো সংগ্রহ করতে অনেকটা ঝামেলা হয়, চুলকায়। এর জন্য আর কি আমি সারি সারি দিয়ে যা লাগাইতেছি, কারণ এখানে যখন আপনার গাছগুলো অনেক বড় হবে আমরা যেন খুব সুন্দরভাবে এখান থেকে হেঁটে ঢেঁড়স অর্থাৎ ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সংগ্রহ করতে পারি। তো যাই হোক, আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম।